সমস্যা? 2 বছর আগে একটা ব্রিজের নিচ থেকে ওনাকে উদ্ধার করা হয়েছিল। তারপর থেকে অনেক চিকিৎসা করার পরেও ওনাকে সুস্থ করা যায়নি। গতকাল রাত থেকে আরো বেশি হয়ে গেছে। স্যার প্লিজ। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। আমার খুব ভয় পাচ্ছে। তোমার কিচ্ছু হবে না, এই সময় সবার এরকমই হয়। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও। শান্ত হও মা, শান্ত হও। আমি আর পারছি না। আমার মেয়েটার কিছু হবে না তুমি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সাবধান সাবধান, কিচ্ছু হবে না ভাই। স্যার সরি, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারিনি। রিয়ার বেবি হয়েছে। খুব ভালো। আমিও বেবি নিতে চাই। তোমার মাথা খারাপ হয়েছে? ডাক্তার তোমাকে এই সময় বেবি নিতে নিষেধ করেছে, তুমি জানো না? আমার কিচ্ছু হবে না, ডাক্তার এসব বলে। একদম না, আগে তুমি সুস্থ হও, তারপর ভাবা যাবে। না, আমি বেবি নেব। জেদ করে না সোনা, আগে তোমাকে সুস্থ হতে হবে, তারপরে সন্তান। কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ করছে। কি? তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? আরে শোনো না, তুমি এত ব্যস্ত হও না, এই সময় এরকম একটু হয়। কি হলো, হাসো। জানো, আমি মনে হয় আর বাঁচবো না। যদি আমার কিছু হয়ে যায়, তুমি আমার বিয়ে করো। কি উল্টো পাল্টা বলছো? তোমার কিচ্ছু হবে না।
কান্না করেন না। আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, ও যেন জান্নাতবাসী হয়। নেহা শুধু আপনার মেয়ে ছিল না, ও আমারও মেয়ে ছিল। আজ মেয়েটা নাই বলে আমার শুধু সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। আপনার কাছে একটাই অনুরোধ ভাই, আপনার মেয়ে নাই বলে ওদেরকে যেন পার করে দিয়ে। আমি ওই বাড়িতে কি করে যাব বলুন? ওখানে গেলেই তো আমার মেয়ের মুখখানি ভেসে উঠবে। আমরা আসছি। আসছি আব্বু, নিজের খেয়াল রাখবেন, আমার ওষুধগুলো টাইম মতো খাবেন। তুমিও নিজের যত্ন নিও। এমন জামাই ভাগ্য করে পাওয়া যায়। ওপরওয়ালা আমার সব কেড়ে নিল। আমার মেয়েটা অভাব কি জিনিস কোনোদিন বোঝেনি। এমন ফ্যামিলি অনেক ভাগ্য করে পাওয়া যায়। কিরে, তুই আজই চলে যাবি নাকি? হ্যাঁ মা, আমাকে আজকেই ফিরে যেতে হবে। তোর আব্বা তোকে ডাকছে। তুমি চলো, আমি আসছি। আব্বু, কিছু বলছো? হ্যাঁ, বস। দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাহুল খুব ভালো ছেলে, আর ওর মতো ফ্যামিলি আর কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। হে, তুমি কি বলছো মা? আবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। না না, তুই একটু বোঝার চেষ্টা কর মা। রাহুল অনেক ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। তোমার বড় মেয়ে মারা যাওয়ার সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা আছে। তোমরা যাকে তাকে বিয়ে করতে বলবে আর আমি সেটা মেনে নেব? আমি এই বিয়ে করতে পারবো না। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কখনো না, কোনোদিনও না। তুমি আমাকে ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাই শেষ করে দিলে, আমার সব স্বপ্ন ভেঙে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। এই না ডিভোর্স পেপার। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। এভাবে নয়। বেশ, ঠিক আছে, একদিন আমি সব দোষ সব ভুল নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। হয়নি, তোমাকে আমি স্পর্শ করব।
আবার এই সংসারটা পরিপূর্ণ হয়ে উঠেছে। ঠিকই বলেছো। বৌমা, তোমার শরীর খারাপ নাকি? না না, তাহলে এরকম লাগছে কেন তোমার? না না, আমি ঠিক আছি। স্নেহা, তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক। তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম তুমি এগুলো পছন্দ করো, তাই যদি কোনো ভুল করে থাকি আই এম সো সরি। বুঝলি, সেদিন দেখছি অ্যাসিনলি ঘুরছে। বিরাট ব্যাপার হয়ে গেছে। আর দেখ দেখ কে আসছে। শালা, জীবন তো এখন ওর। একটা বউ মরতে মরতে আর একটা বিকেলে চলে এসছে। ঠিকই বলেছিস, একটার সাথে আর একটা ফ্রি। আরে কি করছিস এসব? এসব যে তোর পছন্দ না। সবকিছু নিজের ইচ্ছা মতো হবে, নেহা চলে যাক সেটা তো আমি চাই। নেহা চলে গেল তো এটাই হয়। কি ব্যাপার, তোমরা এখনো ঘুমাওনি? তুই মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে, আর তুই সে মা, তোমাকে বলেছিলাম না
আমি একদিন সবার চোখে খারাপ হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি অল্প দিনে মুক্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। রাহুল, 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 কে কে এসো, এসো, নেহা? এসো, 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 এসো। নেহা, নেহা, তুমি আবার আমাকে ছেড়ে চলে গেলে নেহা। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া ভালো নেই। চলো না, আমাকে সবাই মন করেছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি নেহা, নিঃস্ব হয়ে গেছি। তুমি বিশ্বাস করো, আমি তোমার বোনের জীবন নষ্ট করিনি, নষ্ট করিনি। তুমি ভয় নেই, তোমার তো ভীষণ জ্বর। কিছু না। মেডিসিন খেয়েছো? আমি জানি তুমি কিছু খাও। খেয়ে নাও। না, আমি নাও। রাহুল, রাহুল, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তোমার ওই গণধর ছেলে কোথায়? ডাকো ওকে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে রাহুল? সে অনেকদিন আগের কথা। এক ছিল কাঠুরে, সে ছিল খুবই গরিব। বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সে তার দিন গুজরাট করত। তার ছিল 3টি মেয়ে, তার মধ্যে ছোট ছিল সব থেকে সুন্দরী।
একজন কাঠুরে বনের মধ্যে এক বিশাল গাছ কাটছে। এমন সময় হঠাৎ কোথা থেকে এক বিশাল ভয়ানক ভালুক তেড়ে এসে তার হাত মুচড়ে কোঠারটা কেড়ে নিল। এটা আমার জঙ্গল, এখানে তোমাকে কাঠ কাটার অনুমতি কে দিল? হুঙ্কার দিয়ে বলল ভালুক। তুমি আমার কাঠ চুরি করেছো, এবার তোমাকে নিজের প্রাণ দিয়ে এর দাম দিতে হবে। ভালুক মশাই, আমাকে ক্ষমা করুন, কেঁদে কেঁদে বলল কাঠুরে বেচারা। আমি তো শুধু একটু কাঠ কাটছিলাম, এগুলো বেছে আমার 3টি ছোট ছোট মেয়েকে খাইয়ে পরিয়ে রাখি। আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে তো ওরা না খেতে পেরে মারা যাবে। ভালুক খানিক ভাবলো, তারপর বলল, তোমার বাছার একটাই উপায় আছে মাত্র, তোমার যে কোনো একটি মেয়ের সাথে আমার বিয়ে দাও। কাঠুরে তো হতবাক, কি বলবে বা কি করবে ভেবে পেল না। তারপরে যখন ভেবে দেখলো যে সে মারা গেলে তার মেয়েগুলো আশ্রয়হীন হয়ে পড়বে, তখন সে ভালুকের প্রস্তাবে মেনে নিল। দিনের শেষে কাঠুরে বাড়ি ফিরে এলো। খেতে বসে তার 3 মেয়েকে বলল সব কথা। কাঠুরের বড় মেয়ে বলল, বাবা, ভালুককে বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। মেঝো মেয়ে বলল, বাবা, আমারও একই কথা। বড় 2 মেয়ের কথা শুনে কাঠুরে মুষে বলল। তখন তার সেজে মেয়ে নিফা বলল, বাবা, আমি ভালুককে বিয়ে করব। পরদিন নিফা আর তার বাবা জঙ্গলে গেল। সেখানে ভালুক তাদের জন্য অপেক্ষা করছিল। সুন্দরী নিনফাকে দেখে ভালুকের বেশ পছন্দ হলো। নিনফা ভালুককে শর্ত দিল। সে বলল, আমার মা আমাকে বলেছিল সবসময় ঈশ্বরের নির্দেশ মেনে চলতে, তাই আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে পাদ্রির সামনে বিয়ে করব। ভালুক নিফার কথায় রাজি হলো। সে জানলো পাদ্রিকে তাহলে জঙ্গলে আসতে হবে। কাঠুরে পরিমরি করে ছুটল পাদ্রির খোঁজে। অনেক খুঁজে একজন পাদ্রিকে নিয়ে এলো। তিনি মন্ত্র পড়ে ভালুক আর নিফার বিয়ে দিয়ে দিল। বিয়ের পরে ভালুক নিনফাকে নিয়ে জঙ্গলের গভীরে নিচের গুহায় গিয়ে রওনা দিল। কাঠুরে মন খারাপ করে পাদ্রির সাথে ঘরের পথ ধরল। যখন সন্ধ্যা নেমে এলো তখন গুহার ভিতরে অন্ধকার ঘনিয়ে এলো। সে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে জোরালো গলায় ভালুকের মন্ত্র আওয়ালো। বিরাট ভাঙল রোমশ ভালুক, ভালুক ভয়ঙ্কর, বদলে হও রাজপুত্র সাহসী সুন্দর। মন্ত্র পড়ার সাথে সাথে ভালুক বদলে হয়ে গেল এক সুন্দর রাজপুত্র। সে নিনফাকে বলল, আমি এক অভিশপ্ত রাজকুমার। এই ডাইনির অভিশাপে আমি দিনে ভালুক হয়ে যাই আর রাতে আবার মানুষ হয়ে যাই। তুমি ওখানে নিজের মনের আনন্দে থাকো, যা ইচ্ছা তাই করো, একটাই শর্ত, তুমি কাউকে বলতে পারবে না যে আমি একজন অভিশপ্ত রাজকুমার। পরের দিন রাজপুত্র ঘুম থেকে উঠে বলল, রাজপুত্র সাহসী, রাজপুত্র সুন্দর, বদল হও বিরাট ভালুক, লোহমর্ষ ভয়ঙ্কর। মন্ত্র বলার মুহূর্তের মধ্যে রাজপুত্র বদলে আবার ভালুক হয়ে গেল। বেশি কিছুদিন কেটে গেল। নিনফা ভালুকের সাথে আনন্দেই থাকে, কিন্তু তার বাড়ি যেতে ইচ্ছে করে, বাবা আর দিদির দেখতে ইচ্ছে করে। শেষে সে একদিন সাহস সঞ্চয় করে রাজপুত্রের কাছে অনুমতি চাইল। এই জঙ্গলে তোমার সাথে ছাড়া তো আর কারোর সাথে কথা বলতে পারি না। আমার খুব ইচ্ছে করছে বাবা আর দিদিদের সাথে দেখা করতে। বাড়িতে এমন কিছু দূরে নয়, আমি তাড়াতাড়ি যাবো আর অন্ধকার হওয়ার আগে ফিরে আসবো। রাজপুত্র নিনফাকে যেতে চাইতে দিচ্ছিল না, কিন্তু নিনফা যখন খুব মন খারাপ করে কাঁদতে শুরু করলো তখন সে রাজি হলো। কিন্তু সে নিনফাকে বারবার করে বলে দিল যেন কেউ কিছুতেই তার গোপন কথা জানতে না পারে। পরের দিন নিনফা ভোর ভোর ঘুম থেকে উঠল। সে রাজপুত্র দেওয়া ভালো জামা কাপড় পরে সুন্দর করে সেজে নিল। বাড়ি গিয়ে বাবা আর দিদিদের সাথে দেখা হতেই তাদের তো আনন্দের আর শেষ নেই। কিন্তু কিছুক্ষণ পরে তার ভালো জামা সুন্দর গয়না দেখে তার দিদিদের খুব হিংসা হলো। তা তখন ছোট বোনকে দুঃখ দেওয়ার জন্য বলতে থাকলো, কি লজ্জা, তোর একটা ভালুকের সাথে বিয়ে হয়েছে। আর ভালুকের সম্পর্কে আরো খারাপ খারাপ কথা বলতে থাকলো। দিদিদের মুখে ভালুকের সম্পর্কে মন্দ কথা অনেকবার শুনতে শুনতে নিনফার একসময় খুব রাগ হলো। রাগের মাথায় সে ভালুকের জীবনে গোপনে অভিশাপের কথা দিদিদের কাছে বলে দিল। দিদিরা তো সেই কথা শুনে অবাক। নিনফার বড় দিদি তখন এক বুদ্ধি দিল, তুমি এক কাজ করো,
আজ তাহলে ভালুককে অনেক ভালো ভালো খেতে দাও। প্রচুর খেয়ে ভালুক যখন গভীরভাবে ঘুমাবে তখন ওর হাত আর মুখ বেঁধে দাও। সকালে ঘুম ভাঙলে ভালুক আর চেহারা বদলানোর মন্ত্র পড়তে পারবে না। তাহলে ওই মন্ত্রের জাদু নষ্ট হয়ে যাবে। তখন তোমার পর আর কোনোদিনই ভালুক হবে না। নিনফা সন্ধ্যাবেলা ভালুকের গুহায় ফিরে এসে দিদির কথা মতো ভালুককে ভালো মন্দ খেতে দিল। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে উঠে ভালুক অবাক হয়ে গেল তার নিজের হাত মুখ বাঁধা দেখে। তার ইশারায় নিনফা তার মুখের এবং হাতের বাঁধন খুলে দিল। তখন রাজপুত্র তাকে করুণ স্বরে বলল, তুমি তোমার শপথ ভেঙে ফেলেছ নিনফা, এখন তোমাকে এর ফল ভোগ করতেই হবে। এই অভিশাপ থেকে আমি মুক্তি হতে পারতাম যদি তোমার সাথে 1 বছর 1 দিন থাকতে পারতাম, কিন্তু তুমি তো সেটা হতে দিলে না। আমি এখন চলে যাচ্ছি। তোমাকে এবার আমি খুঁজে নিতে হবে, আর তার জন্য তোমাকে আগে খুঁজে বার করতে হবে বিশ্বাসের প্রাসাদ। এ বলে রাজপুত্র অদৃশ্য হয়ে গেল। নিনফা একা একা বসে অনেকক্ষণ কাঁদল। তারপর সে ঠিক করলো সে তার স্বামীকে খুঁজে আনতে বিশ্বাসের প্রাসাদে যাবে। নিজের সামান্য কিছু জিনিস একটা পুতুলিতে ভরে নিনফা বিশ্বাসের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করলো। মাঠ ঘাট বন জঙ্গল পেরিয়ে অনেক অনেক দূরে হেঁটে চলল সে। এক সময় নিনফা গিয়ে পৌঁছলো এক গভীর জঙ্গলের মধ্যে। সেখানে তার দেখা হলো এক বুড়ো জাদুকরের সাথে। বুড়ো জাদুকর তাকে জিজ্ঞাসা করলো, কন্যা তুমি এই গভীর জঙ্গলে কি করছো? আমি বিশ্বাসের প্রাসাদ খুঁজছি। আপনি জানেন সে কোন দিকে? আমি জানি না বিশ্বাসের প্রাসাদ কোথায় রয়েছে, তবে কিনা চাঁদ ঠাকুরকে বলতে পারো, তাকে জিজ্ঞাসা করতে পারো। তবে তিনি কিন্তু বড় রাগী, খুব সাবধান। আর এই 3টি বাদাম সাথে রাখো। যদি কোনো বিপদে পড়ো তাহলে একটা বাদাম ভেঙে ফেলো, তোমার উপকার হবে। বুড়োর সাথে কথা বলার পর নিনফা আবার চলতে শুরু করলো। পথ চলে চলে ক্লান্ত মেয়েটা শেষে অবধি গভীর রাতে চাঁদ ঠাকুরের বাড়িতে সামনে পৌঁছালো। সে দরজায় ঠুকঠাক করে কড়া নাড়ল। এক বুড়ি এসে দরজা খুলে দিল। সে ছিল চাঁদ ঠাকুরের রাঁধুনি। আহরে দক্ষিণী বাছা, তুমি এখানে কি করছো? জিজ্ঞাসা করলো বুড়ি। তোমাকে দেখতে পেলে তো রাগে চাঁদ ঠাকুরন তোমার ঘাড় মটকাবে। নিনফা তাকে চোখের জল ফেলতে ফেলতে নিজের দুঃখের কথা সব খুলে বলল। বুড়ি নিনফাকে বলল, তুমি চল্লির পিছনে লুকিয়ে থাকো। চাঁদ ঠাকুরন এলে আমি জিজ্ঞাসা করব, দেখবুনি বিশ্বাসের প্রাসাদ সম্পর্কে কিছু জানি কিনা। উষ্ণকালে কাজকর্মে সেরে চাঁদ ঠাকুরের বাড়ি ফিরলেন। তার মেজাজ তখন খুব গরম। আঙ্গুলে বনফলের কাঁটা ফুটে গিয়েছে যে। রান্নাঘরে ঢুকেই চাঁদ ঠাকুর নাক মুখ কুঁচকে বললেন, মানুষের গন্ধ কেন পাচ্ছি? মনে হচ্ছে এখানে কোনো মানুষ আছে। এক্ষুনি মানুষটাকে ধরে এনে আমাকে দিবি, নাই তোকেই ধরে খাবো। সে কথা শুনে রাঁধুনি বুড়ি মুখ বেঁকে বলল, মলজা, তোমার মাথা খারাপ হয়েছে। ঠাকুরন চুল্লিতে মুরগি শিখছি, আর তোমার মনে হচ্ছে মানুষের মাংস? বসে তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে যাও দেখি। তুমি কাজ করে ক্লান্ত, তোমার মাথা ঠিক নেই। চাঁদ ঠাকুরন তো গুছিয়ে খেতে বসলেন। ওদিকে রাঁধুনি বুড়ি বকবক শুরু করলো। আগের দিন পেশা এই পথে যাচ্ছিল, তা আমি ওর সাথে একটু গল্প গুজব করলাম আর কি। তা পেশা বলছিল সে নাকি কোন এক বিশ্বাসের প্রাসাদের কথা শুনেছে। তা আমি তাকে বললাম আমাদের চাঁদ ঠাকুরন কত কিছু জানেন, তিনি নিশ্চয়ই এই প্রাসাদের কথাও জানেন। খেয়ে দিয়ে চাঁদ ঠাকুরের মেজাজ একটু ঠান্ডা হয়েছে। তিনি বইকে বললেন, সত্যি বলতে কি আমিও জানি না, তবে কিনা সূর্যি মশাই জানতে পারেন। এই বলে চাঁদ ঠাকুরন তো ঘুমাতে গেলেন। রাঁধুনি বুড়ি তাড়াতাড়ি দরজা খুলে নিনফাকে বাড়ি থেকে বার করে দিয়ে বলল, তাড়াতাড়ি হাঁটা লাগাও। চাঁদ বুড়ি জেগে গেলে মুশকিল, ওই সামনের পথ দিয়েই হাঁটো, সূর্যি মশাই বাড়ি পেয়ে যাবে। নিনফা আবার হাঁটা শুরু করলো। আর অনেক পথ হেঁটে শেষে সূর্যি মশাইয়ের বাড়ি পৌঁছালো। তার কড়া নাড়া শুনে দরজা খুলে দিল এক ছোটখাটো বুড়ি। হ্যাঁ ভগবান, সুন্দরী কন্যা। সে অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো?
তুমি জানো না সূর্যি মশাই তোমাকে এখানে দেখলে রেগে গিয়ে তোমাকে ঝলসে দিতে পারেন। বেচারি নির্ভা কেঁদে কেঁদে বুড়িকে তার দুঃখের সব কথা জানালো। তার করুণ কাহিনী শুনে তো বুড়ি দুঃখী হয়ে পড়ল। তাদের কথার মাঝে ঘর ভরে গেল তীব্র আলোয়। আর সূর্যি মশাই সারাদিনের কাজ ছেড়ে বাড়ি ফিরলেন। নিনফা বুঝলো এইবার তাকে মরতেই হবে। সে ভয়ে চোখ বুজে ফেলল। আরে আরে কর্তামশাই করেন কি, থামুন থামুন, চেঁচিয়ে উঠল বুড়ি। এই দুঃখিনী মেয়েটি বিশ্বাসের প্রাসাদ খোঁজে। ও তুমি তাহলে বিশ্বাসের প্রাসাদ খুঁজতে এসেছো? সূর্যি মশাই অবাক হয়ে বলল। চোখের জল ফেলতে ফেলতে নিনফা তার সাথে ঘটে যাওয়া সব দুর্ঘটনার কথা জানালো। হোম, আমি জানি সেই বিশ্বাসের প্রাসাদ ঠিক কোথায় আছে, কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেল, এখন তো আমার বাইরে যাওয়া সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, একটা উপায় আছে। আমার খুব ভালো বন্ধু হলেন বাতাস বাবু মশাই, তিনি তোমাকে সেখানে নিয়ে যেতে পারেন। তুমি এক কাজ করো, এই পথ ধরে হেঁটে যাও, তাহলে পৌঁছে যাবে বাতাস বাবু মশাইয়ের বাড়ি। ওনাকে গিয়ে বলো আমি তোমাকে পাঠিয়েছি। আবার হেঁটে চলল নিনফা। আবার অনেক পথ পেরিয়ে সে পৌঁছালো বাতাস বাবু মশাইয়ের দরজায়। ঠোকঠাক করে দরজা টোকা দিল সে। ভিতর থেকে ভেসে এক সনসন করে উত্তর, কে এসেছে বাইরে? ভিতরে চলে এসো। নিনফা ভিতরে ঢুকে বাতাস বাবু মশাইকে বলল তাকে পাঠিয়েছেন সূর্যি মশাই একটা অনুরোধ নিয়ে। রাখবো তোমার অনুরোধ, বললেন বাতাস বাবু মশাই, সে যাই হোক না কেন। নিনফা তখন বাতাস বাবু মশাইকে বলল তার সব দুঃখের কথা। প্রথম থেকে খুলে বলল, কোনো চিন্তা করো না, আমি নিজে তোমাকে সেখানে নিয়ে যাব, বললেন বাতাস বাবু মশাই। বাতাস বাবু মশাই এর পিঠে চেপে বসলো নিনফা। আর এক লহময় পৌঁছে গেল এক বিরাট প্রাসাদের সামনে। এই হলো বিশ্বাসের প্রাসাদ, বললেন বাতাস বাবু মশাই। দেখে শুনে মনে হচ্ছে ভিতরে কোনো বড় উৎসব হচ্ছে। পুরো রাজপ্রাসাদটা দারুণ সুন্দর করে আলোয় সাজানো ছিল। ভিতর থেকে ভেসে আসছিল মিষ্টি বাদ্যযন্ত্রের আওয়াজ। আমাকে এবার যেতে হবে, বললেন বাতাস বাবু মশাই। ভয় পেও না, তুমি তোমার কাজ ঠিক সফল হবে। নিনফা প্রাসাদের দরজায় কড়া নাড়ল। আর এক কর্মচারী বেরিয়ে এলো। আমি আপনাকে কি সাহায্য করতে পারি, জিজ্ঞাসা করলো কর্মচারী। আমি রাজপুত্রের সাথে দেখা করতে চাই, জানালো নিনফা। মহাশয়, কর্মচারীটি বলল, আপনি তো তার সাথে এমনভাবে দেখা করতে পারবেন না, তার আজ বিয়ে হচ্ছে কিনা, আর তিনি এখন রাজকন্যার সাথে বাজনার তালে তালে নৃত্য করছেন। কথা শুনে নিনফা বলল, তাহলে আমাকে অন্তত ওই আনন্দ অনুষ্ঠান দেখার একটা সুযোগ করে দিন দয়া করে। আমি ওই রকম বড় অনুষ্ঠান আগে কখনো দেখিনি। নিনফার আবদার শুনে কর্মচারী অনেক ভেবে বলল, ঠিক আছে, আমি আপনাকে ভিতরে ঢুকতে দিতে পারি, কিন্তু খেয়াল রাখবেন বিয়ের কনে রাজকন্যা যেন আপনাকে দেখে না ফেলে। দেখলে কিন্তু খুব রেগে যাবেন। আপনি নিমন্ত্রিত নন কিনা। নিনফা ভিতরে ঢুকে এসে তার স্বামী সেই রাজপুত্র টেবিলে বসে অনেক অতিথিদের সাথে খাওয়া দাওয়া করছে। সে নিচে দেওয়ালের কোণ ঘেঁষে দাঁড়িয়ে রাজপুত্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। সে আসলে ছিল এক দুষ্ট ডাইনি। সে নিজের জাদুর কালে রাজপুত্রকে বন্দি করে বিয়ে করছে। এদিকে একসময় নিনফাকে দেখে ফেলল সেই ডাইনিটি। এই সময় রাজপুত্র নিনফাকে দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে চিনতে পারল। সে কর্মচারীদের হাঁক দিয়ে ডেকে বলল নিনফাকে তার কাছে নিয়ে আসতে, কিন্তু হট্টগোলের মধ্যে কেউ তার কথা শুনতে পেল না। ওদিকে দুষ্ট রাজকন্যা তার রক্ষসীদের ডেকে বলল, শিগগিরই তোমরা ওই ভিখারিনীকে মেয়েটাকে ধরে বার করে দাও। রক্ষীরা নিনফাকে সে ধরতে গেল। সে তখনই সেই বুড়ো জাদুকরের দেওয়া একটা জাদু বাদাম ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে সে এক ছোট্ট ইঁদুর হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। সেই দেখে ডাইনি এক বিরাট কালো বিড়াল হয়ে ইঁদুরকে তাড়া করলো। ইঁদুর তখন একলাভে টেবিলে উঠে রাজপত্র থালায় গিয়ে পড়লো। তখন ইঁদুর রূপী নিনফা আরেকটা বাদাম ভেঙে ফেললো। সে সঙ্গে সঙ্গে বদলে গেল ভাতের একটা কোনা। রাজপুত্রের থালায় ছড়ানো অনেক ভাতের মধ্যে সে মিশে গেল। বিড়াল বেশি ডাইনি বুড়ি তখন টেবিলে উঠে পড়ে নিজেকে মুরগিতে বদলে নিল আর কটপট করে ভাত খেতে লাগলো। নিনফা তখন বুড়ো জাদুকরের দেওয়া তৃতীয় জাদু বাদামটি ভেঙে ফেললো আর নিজেকে কয়টির রূপ দিল। সেই কয়টি তখন মুরগিকে ধরে খেয়ে ফেললো। ডায়েরি রাজকন্যাকে সাহায্য করার পরে নিনফা আবার মানুষের চেহারা ফিরে এলো।
এরপরে সে রাজপুতের সাথে সুখে সংসার করতে লাগলো। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে গেল। তো পড়তে পারবে না, তাহলে ওই মন্ত্রের জাদু নষ্ট হয়ে যাবে, তখন তোমার বর আর কোনোদিনই ভালো খাবে না। নিনফা সন্ধ্যাবেলা ভালুকের গুহায় ফিরে এসে দিদির কথা মতো ভালুককে ভালো মন্দ খেতে দিল। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে উঠে ভালুক অবাক হয়ে গেল তার নিজের হাত মুখ বাঁধা দেখে। তার ইশারায় নিনফা তার মুখের এবং হাতের বাঁধন খুলে দিল। তখন রাজপুত্র তাকে করুণ স্বরে বলল, তুমি তোমার শপথ ভেঙে ফেলেছ নিনফা, এখন তোমাকে ফল ভোগ করতেই হবে। এই অভিশাপ থেকে আমি মুক্তি হতে পারতাম যদি তোমার সাথে 1 বছর 1 দিন থাকতে পারতাম, কিন্তু তুমি তো সেটা হতে দিলে না। আমি এখন চলে যাচ্ছি, তোমাকে এবার আমি খুঁজে নিতে হবে, আর তার জন্য তোমাকে আগে খুঁজে বার করতে হবে বিশ্বাসের প্রাসাদ। এ বলে রাজপুত্র অদৃশ্য হয়ে গেল। নিনফা একা একা বসে অনেকক্ষণ কাঁদলো। তারপর সে ঠিক করলো সে তার স্বামীকে খুঁজে আনতে বিশ্বাসের প্রাসাদে যাবে। নিজের সামান্য কিছু জিনিস একটা পুতুলিতে ভরে নিনফা বিশ্বাসের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করলো। মাঠ ঘাট বন জঙ্গল পেরিয়ে অনেক অনেক দূরে হেঁটে চলল সে। এক সময় নিনফা গিয়ে পৌঁছলো এক গভীর জঙ্গলের মধ্যে। সেখানে তার দেখা হলো এক বুড়ো জাদুকরের সাথে। বুড়ো জাদুকর তাকে জিজ্ঞাসা করলো, কন্যা তুমি এই গভীর জঙ্গলে কি করছো? আমি বিশ্বাসের প্রাসাদ খুঁজছি, আপনি জানেন সে কোন দিকে? আমি জানি না বিশ্বাসের প্রাসাদ কোথায় রয়েছে, তবে কিনা চাঁদ ঠাকুরকে বলতে পারো, তাকে জিজ্ঞাসা করতে পারো, তবে তিনি কিন্তু বড় রাগী, খুব সাবধান। আর এই 3টি বাদাম সাথে রাখো, যদি কোনো বিপদে পড়ো তাহলে একটা বাদাম ভেঙে ফেলো, তোমার উপকার হবে। বুড়োর সাথে কথা বলার পর নিনফা আবার চলতে শুরু করলো। পথ চলে চলে ক্লান্ত মেয়েটা শেষে অবধি গভীর রাতে চাঁদ ঠাকুরের বাড়িতে সামনে পৌঁছালো। সে দরজায় ঠুকঠাক করে কড়া নাড়ল। এক বুড়ি এসে দরজা খুলে দিল। সে ছিল চাঁদ ঠাকুরের রাঁধুনি। আহরে দক্ষিণী বাছা, তুমি এখানে কি করছো? জিজ্ঞাসা করলো বুড়ি। তোমাকে দেখতে পেলে তো রাগে চাঁদ ঠাকুরন তোমার ঘাড় মটকাবে। নিনফা তাকে চোখের জল ফেলতে ফেলতে নিজের দুঃখের কথা সব খুলে বলল। বুড়ি নিনফাকে বলল, তুমি চল্লির পিছনে লুকিয়ে থাকো, চাঁদ ঠাকুরন এলে আমি জিজ্ঞাসা করব, দেখবুনি বিশ্বাসের প্রাসাদ সম্পর্কে কিছু জানে কিনা। উষ্ণকালে কাজকর্মে সেরে চাঁদ ঠাকুরের বাড়ি ফিরলেন। তার মেজাজ তখন খুব গরম, আঙ্গুলে বনফলের কাঁটা ফুটে গিয়েছে যে। রান্নাঘরে ঢুকেই চাঁদ ঠাকুর নাক মুখ কুঁচকে বললেন, মানুষের গন্ধ কেন পাচ্ছি? মনে হচ্ছে এখানে কোনো মানুষ আছে। এক্ষুনি মানুষটাকে ধরে এনে আমাকে দিবি, নাই তোকেই ধরে খাবো। সে কথা শুনে রাঁধুনি বুড়ি মুখ বেঁকে বলল, মলজা, তোমার মাথা খারাপ হয়েছে, ঠাকুরন চুল্লিতে মুরগি শিখছি, আর তোমার মনে হচ্ছে মানুষের মাংস? বসে তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে যাও দেখি, তুমি কাজ করে ক্লান্ত, তোমার মাথা ঠিক নেই। চাঁদ ঠাকুরন তো গুছিয়ে খেতে বসলেন। ওদিকে রাঁধুনি বুড়ি বকবক শুরু করলো। আগের দিন পেশা এই পথে যাচ্ছিল, তা আমি ওর সাথে একটু গল্প গুজব করলাম আর কি। তা পেশা বলছিল সে নাকি কোন এক বিশ্বাসের প্রাসাদের কথা শুনেছে। তা আমি তাকে বললাম, আমাদের চাঁদ ঠাকুরন কত কিছু জানেন, তিনি নিশ্চয়ই এই প্রাসাদের কথাও জানেন। খেয়ে দিয়ে চাঁদ ঠাকুরনের মেজাজ একটু ঠান্ডা হয়েছে। তিনি বুড়িকে বললেন, সত্যি বলতে কি আমিও জানি না, তবে কিনা সূর্যি মশাই জানতে পারেন। এই বলে চাঁদ ঠাকুরন তো ঘুমাতে গেলেন। রাঁধুনি বুড়ি তাড়াতাড়ি দরজা খুলে নিনফাকে বাড়ি থেকে বার করে দিয়ে বলল, তাড়াতাড়ি হাঁটা লাগাও। চাঁদ বুড়ি জেগে গেলে মুশকিল, ওই সামনের পথ দিয়েই হাঁটো, সূর্যি মশাই বাড়ি পেয়ে যাবে। নিনফা আবার হাঁটা শুরু করলো, আর অনেক পথ হেঁটে শেষে সূর্যি মশাইয়ের বাড়ি